ঢাকার ফার্মগেট এলাকার একটি পুরনো স্যাঁতসেঁতে ভবনের 3 তলার বেলকনিতে ইজি চেয়ারে বসে আছেন এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক। তার সামনের ছোট্ট টি টেবিলে রাখা চায়ের কাপটা অনেকক্ষণ আগেই জুড়িয়ে ঠান্ডা হয়ে গেছে। তার হাতে ধরা একটি স্মার্টফোন, স্ক্রিনে জ্বলজ্বল করছে পতিত স্বৈরাচারী দলটির কিছু অন্ধ অনুসারীর ছড়ানো একটি অদ্ভুত, পরাবাস্তব এবং চরম হাস্যকর বয়ান। বয়ানটি হলো, প্রফেসর ইউনূসের অনেক বয়স হয়েছে, তাই তিনি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার বয়স হয়নি, তার বয়স নাকি শুধুই কমছে। দিন যত যাবে আওয়ামী লীগের লিডার হিসেবে তার থাকার চান্স আরো বেশি বাড়বে। প্রবীণ বিশ্লেষক লেখাটা পড়ে আর নিজের হাসি ধরে রাখতে পারলেন না। নিস্তব্ধ রাতের বুক চিরে তার অট্টহাসি ছড়িয়ে পড়ল। এই হাসি কোনো আনন্দের নয়, এই হাসি এক চরম আক্ষেপ এবং বিস্ময়ের হাসি। একটি রাজনৈতিক দল যারা একসময় দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করত, তাদের মনস্তাত্ত্বিক অবক্ষয় আজ কোন তলানিতে গিয়ে ঠেকেছে তা আজ এই অদ্ভুত যুক্তি দেখলেই বোঝা যায়। কিভাবে একটি ঐতিহাসিক দল, যাদের এক সময়কার থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিবৃত্তিক সেল ছিল মারাত্মক মেধাবী, তারা আজ টিকটকার আর টোকাইদের দখলে চলে গেল। কিভাবে সালমান শাহর মতন একটি ক্লাসি অবস্থান থেকে তারা লায়লা মামুনের মতো চরম সস্তা এবং বিকৃত একটি সত্তায় পরিণত হলো। গল্পের শুরুটাই মধ্যরাতের বেলকনি থেকেই। রাজনীতির দাবার বোর্ডে মেধা আর পেশিশক্তির যে চিরন্তন লড়াই, সেখানে পেশিশক্তি কিভাবে মেধাকে গলা টিপে হত্যা করেছিল এবং তার ফলে কিভাবে একটি বিশাল রাজনৈতিক সাম্রাজ্য তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল। আসুন সাংবাদিকতার আতশ কাচ দিয়ে সেই রুদ্ধশ্বাস থ্রিলারের গভীরে প্রবেশ করি। মনোবিজ্ঞানে একটি কথা আছে, মানুষ যখন চরম বিপর্যয়ের মুখে পড়ে তখন তারা নিজেদের বাঁচানোর জন্য এক ধরনের ডিলিউশন বা কাল্পনিক ঘোরের মধ্যে বাস করতে শুরু করে। বর্তমান আওয়ামী লীগের অবস্থা ঠিক তেমনই। তারা এমন এক ঘোরের মধ্যে আটকে আছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্বনন্দিত নোবেলজয়ী অর্থনীতিবিদের বয়স তাদের চোখে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। তারা যুক্তি দেয় 80 ঊর্ধ্ব একজন মানুষ কিভাবে রাষ্ট্রপতির মতো গুরু দায়িত্ব পালন করবেন, অথচ একই নিঃশ্বাসে তারা ভুলে যায় যে তাদের নিজেদের নেত্রীর বয়সও 75 পার হয়েছে। তাদের অদ্ভুত সমীকরণ অনুযায়ী ডক্টর ইউনূসের বয়স ঘড়ির কাঁটার সাথে বাড়ে, আর তাদের নেত্রীর বয়স নাকি জাদুকরী উপায়ে শুধু কমতেই থাকে। এই লজিক বা যুক্তি কোনো সুস্থ রাজনৈতিক দলের হতে পারে না। এটি হলো একটি মৃতপ্রায় মস্তিষ্কহীন কাঠামোর প্রলাপ। যারা ভাবছে দিন যত যাবে তাদের নেত্রীর ফিরে আসার চান্স তত বাড়বে, তারা আসলে রাজনীতির গ্রাউন্ড রিয়েলিটি। যে কোনো রাজনৈতিক দলের প্রাণভোমরা হলো তার নেতৃত্ব এবং সেই নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা। কিন্তু যে নেত্রীকে ছাত্র জনতার লাশের ওপর পা মারিয়ে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার ফিরে আসার স্বপ্ন দেখাটা কেবল রাজনৈতিক বোকামি নয়, এটি এক ধরনের মানসিক বিকার। এই চরম অবক্ষয়ের পেছনের কারণ বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। সময়টা 2008 সালের জাতীয় নির্বাচন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, তখন তাদের নির্বাচনী ইশতেহারের নাম ছিল দিন বদলের সনদ বা ডিজিটাল বাংলাদেশ। সত্যি কথা বলতে কি, সেই সময় আওয়ামী লীগের নির্বাচনী কৌশল, থিঙ্ক ট্যাঙ্ক এবং টেকনিক্যাল টিম ছিল মারাত্মক মেধাবী। তাদের পলিসি মেকিং, তাদের প্রেজেন্টেশন এবং তরুণদের আকৃষ্ট করার যে মেকানিজম তারা তৈরি করেছিল তা ছিল অভাবনীয়। সেই প্রথম টার্মের আগের এবং পরের আওয়ামী লীগকে যদি আমরা সিনেমার সাথে তুলনা করি, তবে তারা ছিল 90 দশকের সালমান শাহের মতো। সালমান শাহ যেমন তার স্টাইল, রুচি এবং অভিনয় দিয়ে সব শ্রেণীর মানুষকে মুগ্ধ করেছিলেন, তেমনি ওই সময়ের আওয়ামী লীগের ভেতরেও এক ধরনের আভিজাত্য বা ক্লাস ছিল। তাদের কথা এক ধরনের বুদ্ধিবৃত্তিক গভীরতা ছিল যা সাধারণ শিক্ষিত মানুষকে আকৃষ্ট করত। সেই সময় দলের ভিতরে এমন কিছু মানুষ ছিলেন যারা নিজেদের মেধা আর প্রজ্ঞা দিয়ে দলের নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ন্ত্রণ করতেন। তারা জানতেন রাজনীতি কোনো গায়ের জোরের বিষয় নয়, এটি হলো মানুষের মনস্তত্ত্ব পড়ার এক নিখুঁত বিজ্ঞান। কিন্তু একটি দলের পতন ঠিক কখন শুরু হয়? যখন সেই দল থেকে মেধাবীদের ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং চাটুকারদের মাথায় তুলে নাচা হয়। আওয়ামী লীগের পতনের বীজ বপন করা হয়েছিল ঠিক সেই দিন, যেদিন দলের ভেতর থেকে সৈয়দ আশরাফুল ইসলামের মতো টপনচ ট্যালেন্ট বা শীর্ষস্থানীয় মেধাবী এবং ভদ্র রাজনৈতিক নেতাদের কোণঠাসা করা শুরু হলো। সৈয়দ আশরাফ ছিলেন এমন একজন নেতা যার কথায় কোনো আস্ফালন ছিল না, কোনো অহংকার ছিল না। তিনি কম কথা বলতেন, কিন্তু তার প্রতিটি শব্দে থাকতো প্রজ্ঞা আর দেশপ্রেমের ছায়া। বিরোধী দলের লোকেরাও তাকে সম্মান করত। কিন্তু ক্ষমতার দ্বিতীয় টার্ম থেকে শুরু হলো এক ভয়ঙ্কর শুদ্ধি অভিযান। মেধাবী, ভদ্র এবং আদর্শবান নেতাদের সরিয়ে দিয়ে দলের সামনে সারিতে জায়গা করে দেওয়া হলো এমন সব মানুষদের যাদের ভাষা, রুচি এবং আচরণ ছিল চরম অশালীন। সৈয়দ আশরাফের মতো বটগাছগুলো যখন একে একে বিদায় নিতে শুরু করলো, তখন আওয়ামী লীগের রাজনৈতিক মস্তিষ্ক বা ব্রেন চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। একটি গাড়ি থেকে যখন তার ইঞ্জিন খুলে নিয়ে সেখানে শুধু একটি বড় হর্ন লাগিয়ে দেওয়া হয়, তখন সেই গাড়ি আর এগোতে পারে না, শুধু শব্দ দূষণ করে। আওয়ামী লীগের অবস্থাও ঠিক তাই হয়েছিল।
মেধাবীদের বিদায়ের পর শুরু হলো আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং কদর্য অধ্যায়। ক্ষমতার দ্বিতীয় টার্ম থেকে দলের ভিতরে বিশেষ করে অঙ্গ সংগঠনগুলোতে শুরু হলো টোকাইদের অভাবনীয় প্রাদুর্ভাব। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে যার যোগ্যতা ছিল বড়জোর একজন পাতি মাস্তান বা ফুটপাতের চাঁদাবাজ হওয়ার, সে রাতারাতি হয়ে গেল বড় বড় ইউনিটের সভাপতি বা সাধারণ সম্পাদক, যাদের কোনো রাজনৈতিক দর্শন নেই, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। কেবল পেশি শক্তি আর অন্ধ চাটুকারিতার জোরে তারা দখল করে নিল রাজনৈতিক মঞ্চ। এই সময়কার আওয়ামী লীগকে আর সালমান শাহের সাথে তুলনা করা চলে না। এই আওয়ামী লীগ পরিণত হলো সোশ্যাল মিডিয়ার সস্তা ভাইরাল জুটি লায়লা মামুনের মতো একটি চরম বিকৃত এবং সস্তা টিকটক পার্টিতে। যেখানে রাজনীতি হওয়ার কথা ছিল পলিসি আর বিতর্কের জায়গা, সেখানে রাজনীতি হয়ে গেল সস্তা টিকটকারদের আস্ফালনের মঞ্চ। নেতাদের কাজ হয়ে দাঁড়ালো ক্যামেরার সামনে উদ্ভট অঙ্গভঙ্গি করে বিরোধী দলকে গালাগাল করা আর ভাইরাল হওয়ার সস্তা নেশায় মত্ত থাকা। এই টিকটকার আর টোকাইদের ভরা পার্টি যখন একটি দেশ চালায়, তখন আর সেই দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং বিচার ব্যবস্থা যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে তার বলার অপেক্ষা রাখে না। দলের এই অবক্ষয়ের পেছনে একটি মস্ত বড় ভুল ধারণা কাজ করেছিল। আওয়ামী লীগ ভাবতে শুরু করেছিল যে তাদের পেটোয়া বাহিনী বা হেলমেট লীগ, হাতুড়ি লীগই হয়তো রাজনীতির আসল নিয়ন্ত্রক। তারা ভেবেছিল গায়ের জোরে মানুষকে পিটিয়ে রক্ত ঝরিয়ে তারা অনন্তকাল ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু তারা রাজনীতির সবচেয়ে বড় সূত্রটি ভুলে গিয়েছিল। রাজনীতির 90%ই হলো বুদ্ধি আর কৌশলের খেলা। পেশি শক্তি বা পেটোয়া বাহিনী হলো রাজনীতির মাঠে বড়জোর একজন দারোয়ান। দারোয়ানের কাজ হলো গেট পাহারা দেওয়া। তার হাতে লাঠি থাকে, বন্দুক থাকে, সে মানুষকে ভয় দেখাতে পারে। কিন্তু দিন শেষে দারোয়ান কখনোই বাড়ির মালিক বা ক্ষমতার আসল মালিক হতে পারে না। আওয়ামী লীগ তাদের মেধাবী বাড়ির মালিকদের গলা টিপে বের করে দিয়ে বাড়ির পুরো দায়িত্ব তুলে দিয়েছিল ওই লাঠিয়াল দারোয়ানদের হাতে। আর সেই দারোয়ানরা যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে দেশের সাধারণ ছাত্র জনতার রক্ত ঝরাতে শুরু করলো, তখন দেশের আসল মালিক অর্থাৎ সাধারণ জনগণ জেগে উঠল। দারোয়ানের লাঠি আর হেলমেট যে জনগণের সুনামির সামনে কত তুচ্ছ, তা 5 আগস্টের গণ অভ্যুত্থান বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এত বড় একটা ঐতিহাসিক বিপর্যয়, এত বড় একটি গণ অভ্যুত্থান এবং নেত্রীর দেশ ছেড়ে পলায়ন, এত কিছুর পরও কি দলটির টনক নড়েছে? উত্তর হলো না। এখানেই লুকিয়ে আছে থ্রিলারের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এত বড় বিপর্যয়ের পরও এখনও সেই টোকাই আর চাটুকাররাই দলটির লিডারশিপে বা নেতৃত্বে বসে আছে। একবার চিন্তা করে দেখুন, ওবায়দুল কাদেরের মতো একজন নেতা, যার প্রতিটি কথা সোশ্যাল মিডিয়ায় ট্রল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হতো, যার নির্দেশেই এতগুলো প্রাণ ঝরেছে, তার পদটি এখনও বহাল আছে। টপ থেকে বটম, শীর্ষ থেকে তলানি পর্যন্ত দলটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে একই পচন ধরে আছে। তারা কোনো ভুল স্বীকার করেনি, তারা তাদের নেতৃত্ব বদলায়নি, তারা তাদের সস্তা টিকটক রাজনীতি থেকে এক চুলো সরে আসেনি। আর এই পচা দুর্গন্ধযুক্ত কাঠামো নিয়েই তারা স্বপ্ন দেখছে ডিসেম্বরে আবার ক্ষমতায় ফেরার। যারা ভাবছে ডিসেম্বরে কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় বা কোনো বিদেশি প্রভুর ইশারায় তারা আবার ঢাকার মসনদে বসবে, তাদের সেই ফেরার চান্স আসলে শূন্য। কোনো চান্সই নেই। শূন্যের পর হাজারটা শূন্য বসালেও এর মান বাড়ে না। টিকটক আর টোকাই দিয়ে ভরা এই দলটির বর্তমান কাঠামো নিয়ে ঘুরে দাঁড়ানো আর কোনো আশাই অবশিষ্ট নেই। রাত শেষ হয়ে আসছে। ফার্মগেটের সেই পুরনো ভবনের বেলকনিতে বসে থাকা প্রবীণ বিশ্লেষক তার ফোনটা বন্ধ করে পকেটে রাখলেন। তার মনের ভেতর জমে থাকা ক্ষোভ আর আক্ষেপগুলো এখন অদ্ভুত শান্তিতে পরিণত হয়েছে। তিনি উঠে দাঁড়ালেন। পূব আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঢাকার আকাশ আজ এক অদ্ভুত পবিত্রতায় স্নিগ্ধ। গত 15 বছর ধরে এই শহরের বাতাস ছিল হেলমেট আর হাতুড়ি বাহিনীর পেশি শক্তির গন্ধে ভারী, কিন্তু আজ সেই বাতাস মুক্ত। বিশ্লেষক চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিলেন। তিনি জানেন, রাজনীতি কোনো পেশি শক্তির কুস্তি নয়, এটি হলো মেধার এক নীরব দাবার বোর্ড। যারা ভেবেছিল গায়ের জোর দিয়ে, টোকাই আর দারোয়ান দিয়ে তারা একটি জাতির আত্মাকে চিরকাল বন্দী করে রাখবে, তারাই আজ ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। একটি দেশ কখনো লাঠি দিয়ে চলে না, একটি দেশ চলে তার তরুণদের মেধা, বুদ্ধি আর দেশপ্রেমের শক্তিতে। যারা সৈয়দ আশরাফের মতো ভদ্রতাকে দুর্বলতা ভেবে ছুড়ে দিয়েছিল, তারা বুঝতে পারেনি যে অহংকারের পতন কতটা ভয়াবহ হতে পারে। ভোরের সূর্যটা লাল সবুজের অহংকার নিয়ে পূব আকাশে মাথা তুলে দাঁড়াচ্ছে। দিগন্তের ওপার বসে থাকা পলাতক স্বৈরাচার আর তাদের বিদেশি প্রভুরা হয়তো এখনো ডিসেম্বরের কোনো এক কাল্পনিক মরীচিকার স্বপ্ন দেখছে। হয়তো তারা আবারও কোনো ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু বাংলার এই নতুন প্রহরীরা আর কখনো ঘুমানোর জন্য তৈরি হয়নি। যে তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে মেধা আর বুদ্ধির জোরে একটি দানবীয় স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা এখনো তাদের মাতৃভূমির সীমানাকে পাহারায় রেখেছে।
আমাদের হয়তো বিশাল কোনো সম্পদ নেই, কিন্তু আমাদের আছে এক অজেয় তারুণ্য, যে তারুণ্য প্রমাণ করে দিয়েছে দারোয়ান কখনো বাড়ির মালিক হতে পারে না। এই দেশের আসল মালিক এদেশের 17 কোটি সাধারণ মানুষ। ভোরের এই শান্ত পবিত্র আলো আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক। ষড়যন্ত্রের অন্ধকার আর কখনো এই মাটিতে শেকড় গাড়তে পারবে না, কারণ আজ মেধার কাছে পেশি শক্তির চিরন্তন পরাজয় ঘটেছে। এই স্বাধীন মাথা উঁচু করে দাঁড়ানো তারুণ্যের কাছে আজ নতজানু হয়েছে সমস্ত পরাশক্তির অহংকার। এক নতুন অজেয় বাংলাদেশের জন্ম হচ্ছে, যার পাহারাদার খোদ তার সন্তানেরা। বাংলাদেশ চিরজীবী হোক।